গতি চিরকালই মানুষকে মুগ্ধ করেছে, তাড়িয়ে বেরিয়েছে সীমানা পেরিয়ে যাওয়ার নেশায়। কিন্তু মানুষ কি কখনো সময়কেও পেছনে ফেলতে পারে? প্রকৌশল বিদ্যার এক অলৌকিক কাব্যে মানুষ সেই অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছিল। লন্ডন থেকে নিউ ইয়র্ক, যেখানে সাধারণ একটি যাত্রীবাহী বিমানের সময় লাগে ৮ থেকে ৮.৫ ঘন্টা, কিন্তু ভেবে দেখুন তো, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আপনি এমন এক সময়ে গন্তব্যে পৌঁছালেন যখন ঘড়ির কাঁটা বলছে আপনার যাত্রার শুরুর সময়ের চেয়ে আপনি অতীতে চলে গেছেন। বিষয়টি কল্পবিজ্ঞান নয়, বাস্তবে ঠিক এই জাদুটি দেখিয়েছিল এক বিস্ময়কর আকাশযান, যার নাম কনকর্ড। আকাশপথের ইতিহাসে সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির যুগে কনকর্ড ছিল এক অনন্য নাম। কনকর্ড নামের এই উড়োজাহাজটি প্রযুক্তিবিদ্যা, বিলাসিতা আর মানব সভ্যতার গতির ইতিহাসের চূড়ান্ত প্রতীক। কিন্তু চূড়ান্ত শিখরে থাকা এই উড়োজাহাজটি কিভাবে তার ঐতিহ্য ধূলিসাৎ হলো? ঢাকায় নামার পর কি ঘটেছিল? এর নেপথ্যের কারণ কি? আমি জুলহাস কবির আজ আপনাদের সঙ্গে সেটি শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি। ষাটের দশকের কথা, তৎকালীন স্নায়ুযুদ্ধে উত্তপ্ত আবহাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যখন আকাশ মহাকাশ দখল নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় ইউরোপীয় ইউনিয়নও তারা এমন একটি বিমান আবিষ্কার করতে চাইলেন যেটি শব্দের চেয়ে দ্রুত গতিতে চলবে। উনিশশো ৬২ সালে ব্রিটেন এবং ফ্রান্স এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। লাতিন শব্দ কনকর্ডিয়া থেকে এই প্রজেক্টের নাম দেয়া হয় কনকর্ড, যার অর্থ মেলবন্ধন বা ঐক্য। ১৯৬৯ সালের ২ মার্চ প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করলেও বাণিজ্যিক যাত্রা শুরু করতে কনকর্ডকে অপেক্ষা করতে হয়েছিল ১৯৭৬ সাল পর্যন্ত। কনকর্ড দেখতে সাধারণ বিমানের মতো ছিল না। এর সুচালো নাক এবং ডেল্টা উইং বা ত্রিভুজ আকৃতির এই ডানা একে এনে দিয়েছিল রাজহাঁসের মতো এক রাজকীয় সৌন্দর্য। রানওয়েতে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় ককপিট থেকে পাইলটের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে কনকর্ডের সামনের সুচালো বোতামটি নিচের দিকে বাঁকিয়ে দেয়া যেত। কনকর্ড ঘন্টায় সর্বোচ্চ ২১৭৯ কিলোমিটার গতিতে উঠতে পারত, যা শব্দের গতির চেয়ে দ্বিগুণ দ্রুত। এর মানে হল সাধারণ বিমানের চেয়ে দ্বিগুণ উঁচুতে, অর্থাৎ ৬০,০০০ ফুট উচ্চতা, এবং শব্দের গতির চেয়ে দ্বিগুণ দ্রুতে ছুটত কনকর্ড। এত উঁচুতে উড়ত বলেই যাত্রীরা জানালা দিয়ে পৃথিবীর গোলাকার অবয়ব বা বক্রতা স্পষ্ট দেখতে পেতেন। কনকর্ডের পরীক্ষামূলক সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় ২৩৭০ কিলোমিটার, আর টেক অফের গতি ছিল ঘন্টায় ৪০০ কিলোমিটার। প্রচণ্ড গতির কারণে বাতাসে ঘর্ষণে বিমানের বাইরের তাপমাত্রা ১২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত। ফলে উড্ডয়নকালে ধাতব কাঠামো প্রসারিত হয়ে কনকর্ডের দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যেত। কনকর্ড ছিল আকাশে ভাসা ৭ তারকা হোটেল। কনকর্ড ভ্রমণ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, যে কারণে বিশ্বের ধনী ধনী মানুষেরাই এই কনকর্ডটি ব্যবহার করত। এর এক একটি টিকিটের মূল্য ছিল সেই সময় $১০,০০০ মার্কিন। ভাবুন তো, সেই সময় এত বিলাসবহুল একটি উড়োজাহাজ
কিভাবে চলত। তাহলে কারা উঠতেন কনকর্ডে? বিশ্বের নামিদামি শিল্পপতি, রক স্টার, হলিউড সেলিব্রিটি থেকে শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথ, কিং রাজ পরিবারের সদস্যরা ছিলেন এর নিয়মিত যাত্রী। মাইকেল জ্যাকসন, এলটন জন, ম্যাডোনাদের মতো তারকারা আটলান্টিক পার হতেন এই বিমানে চড়েই। কনকর্ডের ভিতরে যাত্রীর ধারণ ক্ষমতা ছিল মাত্র 100 জন। লেগ স্পেস ছিল খুবই কম, কিন্তু সেবা ছিল অবিশ্বাস্য রকমের। খাঁটি ক্রিস্টালের গ্লাসে পরিবেশন করা হতো বিশ্বখ্যাত শ্যাম্পেন, সাথে দামি ক্যাভিয়ার, গলদা চিংড়ি আর রাজকীয় সব খাবার। আকাশে ওড়ার পর ককপিটের ডিজিটাল ডিসপ্লেতে যখন ভেসে উঠত মার্স 2.0 বা শব্দের দ্বিগুণ গতি, তখন যাত্রীরা হাততালি দিয়ে উদযাপন করতেন সেই সময়টিকে। কনকর্ড নিয়ে কিছু গল্প ইতিহাসের পাতায় আজও রহস্য ও রোমাঞ্চ তৈরি করে। সূর্যকে পিছনে ফেলে যাওয়া। কনকর্ড এত দ্রুত উড়ত যে লন্ডনে কাজ শেষ করে বিকেলে বিমানে উঠলে নিউ ইয়র্কে যখন বিমান নামত, তখন সেখানে বিকেল গড়িয়ে কেবল সন্ধ্যা নামছে। অর্থাৎ বিমানটি যেন সূর্যকে পেছনে ফেলে সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যেত। একে বলা হতো অ্যারাইভ বিফোর ইউ লিভ, অর্থাৎ রওনা হওয়ার আগেই পৌঁছে যান। কনকর্ডের সনিক বুম অভিশাপ। বিমান যখন শব্দের গতি অতিক্রম করে, তখন বিকট এক বিস্ফোরণের মতো শব্দ হয়, যাকে বলা হয় সনিক বুম। কনকর্ড যখন লোকালয়ের উপর দিয়ে যেত, ঘরের জানালার কাঁচ কেঁপে উঠত, পশু পাখি আতঙ্কিত হয়ে পড়ত। ফলে যুক্তরাষ্ট্রসহ বহু দেশে তাদের ভূখণ্ডের উপর দিয়ে কনকর্ডকে সুপারসনিক গতিতে ওড়ার অনুমতি দেয়নি। তাই কনকর্ডকে বাধ্য হয়ে কেবল সমুদ্রের উপরে গিয়েই এই গতি বাড়াতে হতো। সালে কনকর্ডের সেই মর্মান্তিক দুর্ঘটনায় কি ঘটেছিল? 27 বছরের ইতিহাসে কনকর্ডের গায়ে একটি আঁচড়ও লাগেনি। একে ধরা হতো পৃথিবীর সবচেয়ে নিরাপদ উড়োজাহাজ। কিন্তু 2000 সালের 25 জুলাই সব ইতিহাস বদলে দিল। প্যারিসের চার্লস দ্য গোল বিমানবন্দর থেকে এয়ার ফ্রান্সের ফ্লাইট 4590 কনকর্ড বিমানটি 100 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। রানওয়েতে দ্রুত গতিতে দৌড়ানোর সময় বিমানটির চাকা এক টুকরো ধাতব অংশের উপর দিয়ে চলে যায়। চাকা ফেটে সেই রাবারের টুকরো প্রচণ্ড বেগে গিয়ে আঘাত করে বিমানের ফুয়েল ট্যাঙ্কে। মুহূর্তের মধ্যেই বিমানের ডানায় দাউ দাউ করে আগুন ধরে যায়। আকাশে ওঠার কয়েক মিনিটের মধ্যেই প্যারিসের একটি হোটেলের উপর আছড়ে পড়ে কনকর্ড। বিমানে থাকা 109 জন এবং হোটেলের 4 জন, সব মিলিয়ে 113 জন মানুষ প্রাণ হারায় সেই দুর্ঘটনায়। কনকর্ডের সেই নিরাপত্তার নিখুঁত ইমেজে চির ধরে যায় সেদিন। কেন চিরতরে ডানা গোটালো কনকর্ড? দুর্ঘটনার পর বিমান মেরামত করে নতুন প্রযুক্তি যুক্ত করে পুনরায় চালু হলেও 2003 সালে চিরতরে বন্ধ হয়ে যায় কনকর্ড। কিন্তু কেন বন্ধ হলো? সাধারণ বিমানের তুলনায় কনকর্ড প্রচুর জ্বালানি খরচ করত। 2001 সালে বিমান যাত্রার বৈশ্বিক মন্দা এবং আকাশ ছোঁয়ার টিকিটের খরচের কারণে যাত্রী সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়।
অতিরিক্ত জ্বালানি পোড়ানোর ফলে ওজোন স্তরে ক্ষতিগ্রস্ত হওয়া এবং শব্দ দূষণ নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর পুরো বিশ্বজুড়ে বিমান শিল্পে ধস নামে, যার চড়া মাশুল গুনতে হয় কনকর্ডকে। আপনি কি জানেন, শব্দের চেয়ে দ্রুত গতিতে চলা এই কনকর্ড ঢাকায় এসেছিল 3 বার। একবার বিশ্ব ভ্রমণে বের হয়েছিল, আরেকবার ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে ঢাকায় নেমেছিল এই কনকর্ড। কি ঘটেছিল সেই সময়, চলুন একটু জেনে নিই। ঢাকার আকাশে কনকর্ড প্রথম আসে 1988 সালের অক্টোবরে। বিমানটি একটি বিশেষ বিশ্ব ভ্রমণ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশে আসে। এই সফরের আয়োজন করেছিল চার্টার্ড অপারেটর ইন্টারভে। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী প্রথম বিশ্ব ভ্রমণটি চলে 2 থেকে 19 অক্টোবর 1988 সাল পর্যন্ত। রুট ছিল লন্ডন, নিউ ইয়র্ক, ডালাস, অকল্যান্ড, হনুলুলু, নাদি, সিডনি, গুয়াম, হংকং, ঢাকা, দিল্লি, আবুধাবি, কায়রো হয়ে আবার লন্ডন। কনকর্ডের ভেতরে বসে বাংলাদেশের মানুষের জন্য অর্থ সংগ্রহ। ঘটনাটি কনকর্ডের ঢাকা সফরকে আরও অনন্য করে তোলে। এরপর 3 নভেম্বর 1988 হংকং থেকে ঢাকায় আসে এবং সেদিনই ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় কনকর্ড। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একই কনকর্ড বিমান দ্বিতীয়বার ঢাকার মাটিতে নামে। এরপর 1990 সালের ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফর করে কনকর্ড। তার সফরের জন্য ব্যবহৃত হয় এয়ার ফ্রান্সের কনকর্ড। (2003 সালের 24 অক্টোবর ব্রিটিশ এয়ারওয়েজের শেষ বাণিজ্যিক ফ্লাইটটি যখন নিউ ইয়র্ক থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে, তখন হাজার হাজার মানুষ অশ্রু জল চোখে বিদায় জানান বিংশ শতাব্দীর এই আশ্চর্য সৃষ্টিকে। আজ পৃথিবীর বিভিন্ন জাদুঘরে নীরবে দাঁড়িয়ে আছে এক একটি কনকর্ড। প্রযুক্তির এত অগ্রগতির পরও আজ অবধি বাণিজ্যিক আকাশপথে কনকর্ডের গতির রেকর্ড কেউ ভাঙতে পারেনি। কনকর্ড বন্ধ হওয়ার মধ্য দিয়েই যেন মানবজাতির আকাশ বিজয়ের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। কনকর্ড ছিল মানুষের অদম্য ইচ্ছা এবং সীমা পেরিয়ে যাওয়ার সাহসের গল্প। বিংশ শতাব্দীর আকাশে ভেসে থাকা সেই রূপালী চিল হয়তো এখন আর আকাশে ওড়ে না, তবে দাগ কেটে গেছে সেই আকাশে। এখন পর্যন্ত কনকর্ডের মতো করে কোনো উড়োজাহাজ তৈরি করা হয়নি। এত গতির কোনো উড়োজাহাজ কেউ এখনো নির্মাণ করার সাহস পায়নি। তো ভিউয়ার্স, আজকের এই কনকর্ড নিয়ে যে গল্পটি বললাম সেটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি বিষয়, যারা এই কনকর্ডটি ঢাকায় ল্যান্ড করা দেখেছিলেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার সেই অভিজ্ঞতার কথাটি। আর কেউ যদি এই কনকর্ডে ভ্রমণ করে থাকেন, বিশেষ করে বাংলাদেশি, তাহলে অবশ্যই লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সেই অভিজ্ঞতা নিয়ে নতুন আরেকটি ভিডিও বানানো। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.